একবার আমি আমার নিজের ইউনিয়নে একটা গ্রামে গিয়েছিলাম, যে কতগুলো মুরব্বীর সাথে সাক্ষাৎ করে ভোটের অবস্থা বলার জন্য। সেখানে আমার উপর অতর্কিত পুলিশে হামলা এবং গুলি, সেই গুলির নির্দেশদাতা গতকাল না পরশু গ্রেপ্তার হয়েছে মোর্শেদ আলম। তখনকার ওসির বিরুদ্ধে মামলা হয়েছে, আর মোর্শেদের বিরুদ্ধে মামলা হয়েছে। তার ছেলেকে আবার বিনা ভোটে উপজেলার চেয়ারম্যান বানিয়েছে। এগুলো অনেক ইতিহাস, তার দুর্নীতির ইতিহাস তো গতকালকে আপনার টেলিভিশন চ্যানেলগুলোতে আমি দেখলাম, বিশেষ করে ইউটিউবগুলোতে দেখলাম যে অনেক তার অত্যাচার। বিশেষ আমি বেশি করে জানি তার এই এলাকায় যে সেভাবে লুটপাট, শিশু গ্যাং এগুলো তৈরি করেছে। বর্তমান প্রেক্ষাপটে রাজনীতিটা কোন পথে, আপনি কি বলবেন? এই সময় প্রেক্ষাপটটা খুবই জটিল যাচ্ছে। আমি ক্ষুদ্র অভিজ্ঞতার আলোকে যেটুকু আমার বুঝে আসে, দীর্ঘদিন রাজনীতির সাথে সম্পর্কিত এবং পার্লামেন্টে যাবারও সৌভাগ্য হয়েছে, রাজনীতির সাথে সম্পর্ক থাকার সৌভাগ্য হয়েছে। বিভিন্ন আন্দোলন সংগ্রাম বলেন, ভোটাধিকার বলেন, গণতন্ত্র বলেন, সব কিছুর আন্দোলনের সাথে সম্পর্কিত ছিলাম। কিন্তু 16 বছর যে আন্দোলনটা ছিল, সে আন্দোলনটা ছিল ভোটাধিকার রক্ষা, গণতন্ত্র ফেরত পাওয়া, সাংবিধানিক পদগুলোকে স্বাধীনভাবে পরিচালনা করার ক্ষমতা পাওয়া। এই বিষয়গুলোতে 16 বছর ধরে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলনে ছিলাম। অনেকে প্রশ্ন করেন যে আমরা শত শত নেতা কর্মী আত্মত্যাগ করেছে, শহীদ হয়েছে, হাজার হাজার মামলা মাথা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, পলাতক ছিল ডিউরিং দ্য হাসিনা পিরিয়ড। অনেকে প্রশ্ন করে যে আপনারা তো কিছু করতে পারেন না। একটা দেশের সরকার যদি পুলিশি সরকারে পরিণত হয়ে যায়, জনগণের সেবার সরকার না হয়, তখনই কিছু করা যায় না। তা বৃথাও হয় না, কোনো একদিন না একদিন সেটা আন্দোলনে বিপ্লবে রূপান্তরিত হয়ে সেটা হয়েছে এই বাংলাদেশের জুলাই আগস্ট বিপ্লব। সেখানে একক যারা এখন দাবিদার মনে করে, যারা একক বলে যে তারাই করেছে, এই বিষয়টা আমার মনে হয় জনগণ গ্রহণ করে নাই, করবেও না বলে আমি বিশ্বাস করি। সেখানে প্রেক্ষাপটটা এখন ভিন্ন। এখন প্রেক্ষাপটে তো আন্দোলন নেই, ডক্টর ইউনূসের বিরুদ্ধেও কোনো আন্দোলন করার এখনো কোনো মন মানসিকতা বিএনপির নাই। যেহেতু বিএনপি বিশ্বাস করে যে উনি একটি জনগণের মতামতের ভিত্তিতে ইন্টেরিয়াম গভর্নমেন্ট হয়েছেন, যেটা উনি আশ্বস্ত করেছেন একটা ভোটাধিকার মানুষের ফেরত দেবে। কিন্তু দীর্ঘদিন হয়ে গেল, সংশয় যাচ্ছে, মানুষের মধ্যে আশার আলো আস্তে আস্তে টিপ করে নেমে যাচ্ছে। আমার মনে হচ্ছে এত দীর্ঘ সময় লাগার কথা। কবে নাগাদ নির্বাচন হতে পারে? আপনাদের দলের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার কাছে চিঠি দেওয়া হয়েছে যে মানে এই 16 তারিখে একটা ডেটও হয়েছে সাক্ষাতের জন্য। সেখানে কি 16 ডিসেম্বরের মধ্যে নির্বাচনের একটা আলোচনার কথা বলা হচ্ছে? দেখুন, আমি যতটুকু দেখেছি বা শুনতে পাচ্ছি, বিশেষ করে আপনাদের ইলেকট্রনিক মিডিয়া বা পত্র পত্রিকা, রাজনৈতিক আলাপ আলোচনা, টক শোতে জিনিস আমার কাছে প্রতিমন হচ্ছে বিএনপি অনেক কিছুই এই সরকারের কাছে দাবি করেছে। দাবি না, জনগণের কথাগুলো বলেছে। সেগুলা কিছু গ্রহণযোগ্য হয়েছে, কিছুটা গ্রহণযোগ্য হয় নাই, সেটা সরকারের বিবেচ্য বিষয়। কিন্তু 16 তারিখে যে অ্যাপয়েন্টমেন্টটা পেয়েছেন, সেটা আমার মনে হয় একটা রোড ম্যাপ দেওয়ার জন্য বলা হবে, এবং সেটা আমার দৃষ্টিতে বলা উচিত এইভাবে যে আর দেরি করা যায় না। মানুষ অতিষ্ঠ হয়ে গেছে যে একটা নির্বাচনের জন্য যারা আন্দোলন সংগ্রাম করেছে তাদের দাবি হলো একটা রোডম্যাপ, এই রোডম্যাপটা দেওয়া উচিত। আপনাদের পক্ষ থেকে কি কোনো সুনির্দিষ্ট তারিখ? সুনির্দিষ্ট তারিখটা আমরা বলেছিলাম যে আমরা তো আগে একবার আমাদের সালাউদ্দিন আহমদ সাহেব দীর্ঘদিনের রাজনৈতিক মানে ছিলেন, এটা দেখে কি বলে দেশের বাইরে তাকে ফেলে দিয়ে আসছিল, গুমের মধ্যেই ছিলেন। তিনি বলেছেন জুলাই আগস্ট হলে ভালো হতো, কিন্তু এখন সরকার প্রধানের মুখে শোনা যাচ্ছে যে ডিসেম্বর। তাহলে আমরা ডিসেম্বরের মধ্যেই যদি নির্বাচন চায়, অযৌক্তিক হবে না বলে আমি মনে করি। একটা বিষয় যে বিএনপি মানে বলা হয় যে বিএনপি আন্দোলনে ছিল না, সরকার পতন ঘটাতে পারে নাই 5ই আগস্ট, তারা শুধু নির্বাচন করে, এই বিষয়ে আপনি কি বলবেন?
দেখুন, আমরা তো নির্বাচন চাই, আজকে না, নতুন না। একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, দিনের ভোট দিনে হোক, মিথ্যামূর্তি যেন ভোট না দেয়, আবার যে মানে কবর থেকে উঠে যেন ভোট না দেয়, এই বিষয়গুলো আমরা দীর্ঘদিন বলে আসছি। কিন্তু আমাদের উপর দোষারোপ করে আমরা পতন করাতে পারিনি। ওনারা কি আমাদের ছাড়া পতন করাতে পেরেছে? এই প্রশ্ন এখন জনগণ বলা শুরু করেছে। এটা আমার কথা না, জনগণের কথা। এভাবে আমি উত্তর দিতে চাই, নির্বাচন আমরা করি না। আমরা নির্বাচন চাই, এমন নির্বাচন 1991 সালের মতো একটা সুষ্ঠু নির্বাচন হয়। এই মানে দিনের ভোট রাতে করে কোনো ফ্যাসিস্ট না আসে। কিন্তু যারা বলে, তারা আমাদের আগেই এলাকায় দেখলাম পোস্টার ছাপিয়ে নমিনি ডিক্লেয়ার করে দিয়েছে, মসজিদে বসে বেহেশতের টিকিট দিচ্ছে। এটা তো একটা শিরকি গুনাহ ইসলাম ধর্মে। বেহেশতে যাওয়ার মালিক তো আল্লাহ। বেহেশতে যাওয়ার মানে অবদান, আমি যদি সেই লক্ষ্যে মুসলিমই কাজ করে থাকি তাহলে আমার বেহেশতে আল্লাহ নেবে। কিন্তু এখানে টিকিট দিলে তো আমি বেহেশতে যাবো না। এইসব কথা যারা বলে নির্বাচন আমরা করি, তারা তো পোস্টার আর নমিনি আগেই ছেড়ে দিয়েছে। আরেকটা বিষয়, যে এই মুহূর্তে যদি মিরাক্কেল কিছু না ঘটে, তাহলে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবে। আপনাদের এখন রাজনৈতিক প্রতিপক্ষ যদি বলেন, বা বিরোধী দলে কে হতে পারে, আপনারা কি মনে করেন? সেটা এখন বলা কঠিন। আগে নির্বাচন আসুক। অনেকগুলো রাজনৈতিক দলের সাথে আমরা ঐক্যমতে করে আন্দোলন করেছি, তাদেরকে বাইরে রেখে আমরা নির্বাচনে যাব না। একসাথে আমাদের নেতা তারেক রহমান বলেছে, আমি যদি সরকার গঠন করতে পারি তাদেরকে নিয়ে করব, নিরপেক্ষ ভোট হলে যদি সরকারে যেতে পারি তাদেরকে নিয়ে করবে। অপোজিশন কি হবে, নির্বাচন তারিখ ঘোষণা করার পরে নতুন আরেকটি রাজনৈতিক দল হয়েছে, তাদেরকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আসুন, দেশের মানুষকে ম্যানিফেস্টো দেন, দেশের জন্য কি করবেন, কি করার আছে আপনাদেরকে, সেই শক্তি অনুসারে যারা অপোজিশনে আসবে। আর বিএনপি যে আমরা বলছি যে আমরা ক্ষমতায় যাচ্ছি, এ কথা তো আমরা বলছি না। আমরা জনগণের কাছে যাব। আমাদের আন্দোলন সংগ্রামের ইতিহাস আছে। আমাদের নেতা স্বাধীনতার ঘোষক, আমাদের নেত্রী আপসী নেত্রী, আমাদের নেতা তারেক রহমান দীর্ঘদিন বাইরের থেকেও দলকে যেভাবে সুসংগঠিত করেছে, সেই জন্য আমরা 2 বছর আগেই যে সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলা সংস্কার আমরা দিয়ে রেখেছি। সেই জন্য মানুষ আমাদেরকে গ্রহণ করলে আমরা সরকার গঠন করব। এই মুহূর্তে তাহলে আপনাদের রাজনৈতিক প্রতিপক্ষ যদি বলেন, কাকে রাজনৈতিক আমি এটা এখনো বলতে চাই না। আগে নির্বাচন ডিক্লেয়ার হোক, নির্বাচন করুক, নতুন দলের কর্মসূচি দেওয়া হোক, নিবন্ধন আসুক, তাদের ম্যানিফেস্টো কি সেটা দেখি। আর জামাত ইসলাম তো আছে, তাদের ম্যানিফেস্টো আমাদের সামনে আছে, তাদের অতীতের কেচ্চা কাহিনীও আমাদের কাছে আছে। নতুন করে আবার তারা কি চাচ্ছেন সেটাও আমরা জানি। এগুলো আলোচনা করব, সমালোচনা করব যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে। নতুন রাজনৈতিক দল এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এই পার্টি যদি মূল্যায়ন করেন আপনার, তারা আমার চোখে কোনো পার্টিকে আমি ছোট মনে করব না। যেহেতু আমি রাজনৈতিক কর্মী, স্বাধীনতা একজন যোদ্ধা, সংসদের একজন সাবেক বিরোধী দলীয় সিইপির দায়িত্ব পালন করেছি বেগম জিয়ার বিরোধী দল নেত্রী থাকাকালীন অবস্থা। আমি বড় বড় নেতার সাথে চলে আমার যতটুকু অভিজ্ঞতা, আমি এটুকু বলতে পারি, যে দলেই ক্ষমতা আসো, যে দলে নতুন করে আসে নিবন্ধন নিয়ে রাজনীতি করবে, সেই দলের ম্যানিফেস্টো জনগণ যদি গ্রহণ করে, তারা সরকারে যাবে না, বিরোধী দলে থাকবে। জনগণ ডিসাইড, আমি ডিসাইড করা কিছু। আপনাদের একসময় রাজনৈতিক বড় প্রতিপক্ষ ছিল আওয়ামী লীগ। আওয়ামী লীগের রাজনীতি এখন তো করতে পারছে না, তাদের নিষিদ্ধ। সেটা আওয়ামী লীগের এই বিষয়গুলো নিয়ে বিভিন্ন কথা হচ্ছে। কেউ দল আওয়ামী লীগ নিষিদ্ধ চাচ্ছে আইনগত করে, যেভাবে আওয়ামী লীগ ফ্যাসিস্টরা আমার বিভিন্ন রাজনৈতিক দলের উপরে দোষারোপ চালিয়ে নিষিদ্ধ করেছে, এমন একটা জিনিস এই দেশে থাকা উচিত না। আইন যদি বলে যে তারা রাজনীতি করতে পারবে না, সেটা আইনগত ব্যাপার। কিন্তু জনগণ যখন বলবে তাদের রাজনীতি করার অধিকার না, সেটা গ্রহণ করা উচিত। এখন জনগণের কাছে আমরা যেতেই পারি নাই, নির্বাচন দিলে যেতে পারতাম, এইসব ইস্যু নিয়ে আমরা যেতে পারতাম। সেই জন্য একটা দলকে নিষিদ্ধ করার পক্ষপাতী আমি না, আমি ব্যক্তিগতভাবে। একটু পিছনে ফিরে যাই, সংসদ ভবনের সামনে আপনি মানে যখন বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন, সংসদ ভবনের সামনে আপনার উপরে হামলা হয়েছে, ন্যাক্কারজনক হামলা, রানিং একজন এমপির উপরে হামলা হয়েছে। সেই ঘটনা কি এখনো আপনাকে ভাবায়, বা এই কি বলবেন ওই ঘটনা? আগে তো বলেছি যে সরকারের সময় এই ঘটনাটা ঘটেছে, তখন ছিল একটা ফ্যাসিস্ট সরকার। কিছু কিছু উচ্চবিলাসী পুলিশ অফিসার নিজকে খুবই সরকারের কাছে যাওয়ার জন্য কতগুলো অঘটন ঘটাচ্ছে, তার মধ্যে ওইটাই অন্যতম ছিল। আমরা শান্তিপূর্ণ মিছিল নিয়ে যাচ্ছি, সে মিছিল যেতে দেবে না।
আমরা তো কোনো গাড়িও ভাঙি নাই, গাড়ি ভাঙার প্রচেষ্টা করি না, অন্যায়ভাবে আমাদের উপর চাপিয়ে দিয়েছে, আমরা গাড়ির উপর ঢিলা মারছি। এবং যে হারুন, বিপ্লব, মেহেদী, গঙ্গরা যেভাবে আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছে, এটা একটা কলঙ্ক অধ্যায় বাংলাদেশের সৃষ্টি হয়েছে, যেটা পুলিশ করা উচিত ছিল। তাই আমাকে মাঝে মাঝে এটা বেদনা দেয়। আমি একটা মামলাও করেছি হারুনের, বিপ্লবের বিরুদ্ধে। সেই মামলা এখনো আছে, কোর্টে আছে বা চলমান আছে, সেটা আইন তার নিজস্ব গতিতে চলবে। মানে অগ্রগতি কতদিন হলো মামলাটা করেছে? মামলাটা তো আমরা করেছি প্রায় 2-3 মাস হলো। এখন তো হারুনের কোনো গ্রেপ্তার আওতায় আনতে পারে না। আপনি কি পরবর্তী আরো কোনো পদক্ষেপে যাবেন? না, আমি আর কি, আমি তো একটা মামলা করেছি, সেই মামলা দিয়ে দেখি কি হয়, মামলা কোন পথে যায়, গ্রেপ্তার হয় কিনা। আরেকটা বিষয় হলো যে আপনি তো 2018 সালে সর্বশেষ হলো আপনার বিএনপির দানশীষ মনোনয়ন নিয়ে এলাকায় ভোট করেছেন। তো ওই ভোটের সময় আপনার উপর অনেক হামলা হয়েছে। ওই স্মৃতিটা যদি আপনি বলেন যে আসলে ওই পরিবেশটা, নির্বাচনের পরিবেশটা কেমন ছিল? এইসব তো অনেক ইতিহাস, এগুলো তো 14 থেকে শুরু। ভোটারবিহীন সরকার, 154 জন 56 জন বিনা প্রতিদ্বন্দ্বিতা সরকার, 18 সালে দিনের ভোট, রাতের সরকার, 24 সালে ভাইয়ে ভাইয়ে ভোট সরকার। এগুলো ইতিহাস। আপনার সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, দীর্ঘদিন সাংবাদিক জড়িত, তো সেটা তো আমার চেয়ে আপনার কোনো অভিজ্ঞতা না। কারণ আপনার বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে টিয়ার গাছের সেল সামনে রেখেও সংবাদ সংগ্রহ করেন। একটা বিষয়, যে দেশে সংবাদপত্র স্বাধীনভাবে তার মতামত প্রকাশ করতে পারেন, এদেশে সাংবাদিকরা তার লেখনী দেবার পর কর্তৃপক্ষ সে লেখনীকে যাচাই বাছাই করে প্রিন্টে দেয় বা এয়ারে দেয়, সেই দেশে কোনোদিনও স্বাধীন সাংবাদিকতা বলা যায় না। আমি বিশ্বের অনেকটি দেশে যাওয়ার সৌভাগ্য হয়েছে, বিশ্বের অনেকটি অন্তত 35টা দেশে পার্লামেন্টে দেখারও আমার সৌভাগ্য হয়েছে। বিশেষ করে ব্রিটিশ এবং ভারতীয় পার্লামেন্টে আমি কয়েকবার গিয়েছি, দেখেছি। সে কারণে আমি মনে করি যে বিষয়টা আপনি উপস্থাপন করেছেন, 2018 সালে যখন আমরা সত্যিকার হাসিনা আহ্বানে সাড়া দিয়ে একটি সুষ্ঠু নির্বাচনের জন্য বিএনপি সহ তার দলীয় অংশগ্রহণ সব আমরা জোট আমরা অংশগ্রহণ করেছিলাম, কিন্তু আমি অন্তত একটা দিন ঘর থেকে বেরোতে পারিনি। পুলিশ আমার গ্রামের বাড়ির সামনে সবসময় এক প্লাটুন বা অর্ধেক পুলিশ দাঁড়িয়ে থাকতো, আমি বেরোনোর কোনো সুযোগ ছিল না। তবুও আমি 2-1 দিন চেষ্টা করে বেরোবার সময় ওসি দাঁড়িয়ে বলতো যে গ্লাস নামাতে পারলাম না, যেখানে যান গ্লাস উঠিয়ে যেতে হবে। একবার আমি আমার নিজের ইউনিয়নে একটা গ্রামে গিয়েছিলাম, যে কতগুলো মুরব্বীর সাথে সাক্ষাৎ করে ভোটের অবস্থা বলার জন্য। সেখানে আমার উপর অতর্কিত পুলিশে হামলা এবং গুলি, সেই গুলির নির্দেশদাতা গতকাল না পরশু গ্রেপ্তার হয়েছে মোর্শেদ আলম। মানে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিনা ভোটে গত পরশুভাবে গ্রেপ্তার হয়েছে। সে নিজে দাঁড়িয়ে হুকুম দিয়েছে। আমি তার থেকে 1 কিলোমিটার বা হাফ কিলোমিটার বা 500 ফিট দূরে ছিলাম গ্রামে, ওইটা আমারই নিজস্ব এরিয়া। আর উনিতে গেছে অন্য এলাকা থেকে, সোনামণির একটা ইউনিয়ন থেকে যায়, সেখানে অনেক মানে টাকা পয়সা মানুষ বলে খরচ করে নমিনেশন পেয়েছে। তো যে সে গ্রেপ্তার হয়েছে, তার বিরুদ্ধে অনেকগুলো মামলাও হয়েছে। আমাকে হত্যার মামলা একটা হয়েছে, আমি শুনেছি গতকালকে, যে সেনবাগে গতকালকে একটা মামলা হয়েছে। সেখানে আমি বলতে চাই যে আমরা তো কোনোদিনও 2018 সালে আমি ব্যক্তিগতভাবে বেরোতে পারি এই আওয়ামী অত্যাচারের কারণে। ওই ঘটনায় কি আপনি নিজে কোনো আইনি পদক্ষেপ নেন? না, আমি আমার দল যারা আমার সাথে ছিল তারা বাদিয়ে মামলা করেছে। বিশেষ করে তখনকার ওসির বিরুদ্ধে মামলা হয়েছে, আর মোর্শেদের বিরুদ্ধে মামলা হয়েছে, তার ছেলেকে আবার বিনা ভোটে উপজেলার চেয়ারম্যান বানিয়েছে। এগুলো অনেক ইতিহাস, তার দুর্নীতির ইতিহাস তো গতকালকে আপনার টেলিভিশন চ্যানেলগুলোতে আমি দেখলাম, বিশেষ করে ইউটিউবগুলোতে দেখলাম যে অনেক তার অত্যাচার। আমি বেশি করে জানি তার এই এলাকায় যে সেভাবে লুটপাট, শিশু গ্যাং এগুলো তৈরি করেছে।